আসসালামু আলাইকুম। রাজধানী আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে আমার দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের যে চতুর্থ সেমিস্টার প্রি টেস্ট পরীক্ষা সেটা তোমাদের প্রিপারেশন ইনশাল্লাহ নেওয়া হচ্ছে। তো আজকে আমি তোমাদের যে লাস্ট ক্লাস, আমাদের যে প্রি টেস্টের আগে যে লাস্ট ক্লাস, সেটা আমি আজকে তোমাদের বলছি। এটা তোমরা একটা বিষয় মনে রাখবে যে তোমাদের যে প্রশ্নগুলো অনলাইনে হচ্ছে, সব কিছু অনলাইনে হচ্ছে, তো পরীক্ষাটা তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। আশা করি ভালো করবে, অংশগ্রহণ করো। আর আমাদের অধ্যায়টি আজকে আমি আলোচনা করছি সেটা হচ্ছে অগ্নিবীমা। এই অধ্যায়টি আমরা আমাদের চতুর্থ সেমিস্টারের একটি অধ্যায়, যেটা নাকি তোমাদের এই চ্যাপ্টারটি সম্পূর্ণ থিওরি প্লাস হচ্ছে একটি ছোট্ট একটি ম্যাথ থাকতে পারে। তো এই ছোট ম্যাথটি আমি কিভাবে সূত্র দিয়ে দেখায় দিব। তো চলো শুরু করি। অগ্নিবীমাটা কি? অগ্নিবীমা হচ্ছে অগ্নিকাণ্ডের ধ্বংসের ফলে বা অগ্নিজনিত ধ্বংসের ফলে ক্ষতিপূরণের যে ব্যবস্থা তাকেই বলা হয় অগ্নিবীমা। বীমা, আমরা কিন্তু বীমাটা কি জানি যে বীমা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি। ঠিক বীমার ক্ষেত্রে অগ্নিবীমাটা কি? অগ্নিকাণ্ডের ফলে বা অগ্নিকাণ্ডের ধ্বংসের ফলে যে ক্ষতিগ্রস্ত হয় বীমা গ্রহীতা, সেই ক্ষতির নিশ্চয়তা স্বরূপ যে বীমাটি করা হয় তাকেই বলা হয় অগ্নিবীমা। এটি একটি নিশ্চয়তার চুক্তি, এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। এটা অবশ্যই একটি ক্ষতিপূরণের চুক্তি, কারণ এক্ষেত্রে সম্পত্তিটা জড়িত থাকে। যে বিষয়টি এই অগ্নিকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত সেটা হচ্ছে নৈতিক ঝুঁকি। যেমন কোনো বীমা গ্রহীতার নৈতিক ঝুঁকিটা হচ্ছে এটা খুব বিশেষ একটি কারণ। তো অগ্নিবীমার পক্ষের মধ্যে যেমনটি আমরা বীমার যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, জীবন বীমা, নৌ বীমা, ঠিক অনুরূপভাবে অগ্নিবীমার যে মানে বেসিক আলোচনা সেটা কিন্তু এখানেও রয়েছে। তো তোমাদের আমি একটি বিষয় ক্লিয়ার করে দেই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের শর্ত, যেগুলো আমরা জানি যে এখানে দুটি পক্ষ থাকবে। সব বিমাতেই দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে বিমাকারী যে নাকি বিমা প্রতিষ্ঠানটা, আর হচ্ছে বিমা গ্রহীতা যে নাকি বিমাপত্রটি গ্রহণ করে। আর হচ্ছে আরেকটি পক্ষ থাকে বিমাকারী এবং বিমা গ্রহীতা। তারপরে যে শর্তটি সেটা একটি ক্ষতিপূরণের চুক্তি। বিমাটা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি, সেটা অবশ্যই যে সম্পত্তিগুলো সাধারণত থাকে সেই সম্পত্তিগুলোর বিপক্ষে কিন্তু ক্ষতির যে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা সেটি হচ্ছে বিমা। তো বিমার ক্ষেত্রে জীবন বিমাটা একমাত্র নিশ্চয়তার চুক্তি, আর অন্যান্য সকল বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। তো অগ্নিবীমাটাও একটি ক্ষতিপূরণের চুক্তি। তারপর যে বিষয়টি আসে সেটা হচ্ছে অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বিমাকারী এক্ষেত্রে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে। কাকে নিশ্চয়তা প্রদান করে? বিমা গ্রহীতাকে। এবং এখানে কিন্তু আরেকটি বিষয়, সেটা হচ্ছে বিমা গ্রহীতারকে ততটুকু ক্ষতিপূরণ দেওয়া হয় যতটুকু সংঘটিত হয়েছে। তার মানে এক্ষেত্রে বিমাকৃত সম্পত্তি এবং চুক্তির একটা নির্দিষ্ট কি থাকবে? অবশ্যই নির্দিষ্ট একটি মেয়াদ থাকবে, বা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সময়ের মধ্যে চুক্তিটা সম্পাদিত হয়। পাশাপাশি এটি একটি ক্ষতিপূরণের চুক্তি, তাই যতটুকু ক্ষতি হয়েছে এক্ষেত্রে তাই ক্ষতিপূরণ ততটুকুই করা হয়ে থাকে। তার মানে যতটুকু পরিমাণ ক্ষতি হবে বিমাকারী প্রতিষ্ঠান তাকে ততটুকুই ক্ষতিপূরণ করবে। এবং এটা যেহেতু ক্ষতিপূরণের চুক্তি, তো সংজ্ঞাটা কিন্তু আমাদের অবশ্যই এটা আসবে যে অগ্নিবীমা একটি ক্ষতিপূরণের চুক্তি। তো এবার সংজ্ঞাটা লিখি। অগ্নিকাণ্ডে ধ্বংসের ফলে ক্ষতিপূরণের ব্যবস্থায় আমি খুব ছোট্ট করে লিখছি, তোমরা কিন্তু ব্যাখ্যাটা আরো সুন্দর করে লিখবে। ওকে, অগ্নিবীমাটা কি? যে অগ্নিকাণ্ডে ধ্বংসের ফলে ক্ষতিপূরণের ব্যবস্থায় হলো অগ্নিবীমা। তার মানে অগ্নিকাণ্ডে ধ্বংসের ফলে ক্ষতিপূরণের যে ব্যবস্থা সেটাই হচ্ছে অগ্নিবীমা। তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, অগ্নিবীমাটা কি? অগ্নিকাণ্ডের ফলে, তার মানে যে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ফলে, যে দুর্ঘটনার ফলে, অগ্নিকাণ্ডের জড়িত দুর্ঘটনার ফলে যে ক্ষতিপূরণের ব্যবস্থাটি করা হয় সেটাই হচ্ছে অগ্নিবীমা। এক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে নির্দিষ্ট ঝুঁকির বিপক্ষে কি দিয়ে থাকে? একটি নিশ্চয়তা দিয়ে থাকে যে ঝুঁকির হাত থেকে বিমা গ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা পায় যদি সেই বিমা চুক্তিটা করে থাকে।
তাহলে কি স্বস্তি পাচ্ছে বিমাগ্রহিতা আর্থিকভাবে। তো এটা কি হতে পারে, অগ্নি হলে একটি দুটি পক্ষের মধ্যে সম্পাদিত হয়, এটি দুটি পক্ষের মধ্যে সম্পাদিত হয়। এখানে দুটি পক্ষ থাকে, সে দুটি পক্ষ হচ্ছে বিমাকারী এবং একটি বিমা গ্রহীতা। তারপর এর উদ্দেশ্যই হলো অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়া। এর প্রধান উদ্দেশ্যই হলো অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে, অগ্নিজনিত যে ঝুঁকিটি হবে সেই ঝুঁকির হাত থেকে আর্থিকভাবে বিমা গ্রহীতাকে রক্ষা করা। এটি যেহেতু একটি প্রধান উদ্দেশ্যই হচ্ছে অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বিমা গ্রহীতাকে আর্থিকভাবে বিমা গ্রহীতাকে রক্ষা করা, যেহেতু এটি একটি দুর্ঘটনা, যেমনটি অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে বিমাকারী বিমা গ্রহীতাকে অগ্নিজনিত ক্ষতিপূরণ হিসেবে যে নিরাপত্তাটা দিচ্ছে, তাহলে বিমা গ্রহীতা আর্থিকভাবে কি রক্ষা পাচ্ছে না, আর্থিকভাবে স্বস্তি পাচ্ছে যে আমার সম্পত্তিটা যদি দুর্ঘটনায় কবলিত হয়ে থাকে, তাহলে আমি কিছুটা যদি ওখান থেকে বিমাকারী প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকি, তাহলে আমি সেক্ষেত্রে কি হব, একটু স্বস্তি পাবে বিমা গ্রহীতা একটু স্বস্তি পাবে, কি যে তার একটু হলেও ঝুঁকিটা কমবে। তারপর কি বিষয়টি আসে যে অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বিমাকারী এক্ষেত্রে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। বিমাকারী অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বিমাকারী বিমা গ্রহীতাকে কি দেয়, নিশ্চয়তা প্রদান করে। তার মানে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে একটি নিশ্চয়তা দিচ্ছে যে অগ্নিজনিত ক্ষতির একটি প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে, এজন্য এটি একটি নিশ্চয়তা, স্বস্তি, তাই না। তারপর এই ক্ষতিপূরণ চুক্তি, এটি ক্ষতিপূরণের চুক্তি, তাই যতটুকু ক্ষতি হবে, যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু ক্ষতিপূরণ করা হয়। দেখো, যতটুকু ক্ষতি হবে ততটুকুই শুধু ক্ষতিপূরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান যতটুকু ক্ষতি হবে বা ক্ষতি সংঘটিত হবে ততটুকুই কিন্তু ক্ষতিপূরণ করবে। এবং বিষয়টি কিন্তু আরেকটি মাথায় রাখতে হবে, এই যে শর্তগুলো, এই শর্তগুলো তখনই বাস্তবায়িত হবে যখন বিমাকারী প্রতিষ্ঠান তার সকল চুক্তির যে সকল শর্তগুলো সেটা মেনে চলবে, বিমাকারী বিমা গ্রহীতাকে উভয় পক্ষকেই। যেমন তার যে বিমাকৃত মূল্য সেটা সঠিক হতে হবে, তারপর হচ্ছে যদি নির্দিষ্ট কারণ থাকে এবং সেই কারণবশতই যদি দুর্ঘটনাটি ঘটে থাকে, তাহলে তার ক্ষতিপূরণ প্রদান করবে বিমাকারী প্রতিষ্ঠান। পাশাপাশি বিমাকারীকেও অবশ্যই তার যে আর্থিক স্বচ্ছতা সেটা বজায় রাখতে হবে। তার মানে বিমাকারী প্রতিষ্ঠান যদি ক্ষতিপূরণ দিতে অপারগ হয়, যে তার যদি ক্ষতিপূরণ দিতে গিয়ে তার নিজেরই দেউলিয়া হওয়ার সম্ভাবনা হয়ে যায়, তখন কিন্তু বিমা গ্রহীতা তার ঝুঁকির সম্মুখীন হয়ে যাবে। এই সকল বিষয়গুলো অবশ্যই কি বিমাকারী এবং বিমা গ্রহীতাকে মাথায় রাখতে হবে।
তাহলে বীমা চুক্তিটা অবশ্যই একটি ক্ষতিপূরণের চুক্তি, বিশেষ করে যখন সেটা সম্পত্তি বীমা হয়। আর জীবন বীমাটা অবশ্যই একটি নিশ্চয়তার চুক্তি। তো ক্ষতিপূরণের চুক্তি হিসেবে আমরা এই সংজ্ঞাটা এভাবেই লিখব। দেখো, অগ্নিকাণ্ডে ধ্বংসের ফলে ক্ষতিপূরণের ব্যবস্থাই হচ্ছে অগ্নি বীমা, এবং এই বীমার সাথে দুটি পক্ষ সম্পাদিত থাকে, একটা হচ্ছে বীমাকারী আর একটি বীমা গ্রহীতা। তারপর এর প্রধান উদ্দেশ্যই হলো অগ্নিজনিত ঝুঁকি। এটা যখনই অগ্নিকাণ্ডের ফলে বা অগ্নিজনিত ঝুঁকির কারণে যে ঝুঁকির হাত থেকে আর্থিকভাবে বীমা গ্রহীতাকে একটি রক্ষার প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তার মানে কি, অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বীমা গ্রহীতা, বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে নিশ্চয়তা প্রদান করছে কিসের? আর্থিকভাবে। ক্ষতিপূরণের চুক্তি, তাই এই চুক্তি অনুযায়ী যতটুকু ক্ষতি হবে যতটুকু ক্ষতি সংঘটিত হবে ততটুকুই ক্ষতিপূরণ প্রদান করা হবে। এই নিশ্চয়তাটা দিচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান। তাহলে আমরা বীমার যে অগ্নি বীমাটা সেটা কিন্তু আলোচনা করলাম। এখন আমি একটি অগ্নি বীমার যে তোমাদের বেসিক আলোচনার ক্ষেত্রে যে বিষয়টি সেটা মাথায় রাখতে হবে কি, অগ্নি বীমার আমাদের যে শ্রেণী বিভাগগুলো ভালো করে আলোচনা করতে হবে। যেমন মূল্যায়িত বীমাপত্র, আমরা ভালো করে বলছি মূল্যায়িত বীমাপত্রটা কি। মূল্যায়িত বীমাপত্র অগ্নি বীমার শ্রেণী বিভাগ। বিভিন্নভাবে এখন বানান কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। তো দেখো, প্রথমে আমরা আসি যে মূল্যায়িত বীমাপত্র। আমি কিন্তু এর আগেও এগুলো আলোচনা করেছি। এই সকল আলোচনার কিন্তু যে মূল মন্ত্রটা মানে মূল কথাটা সেটা কিন্তু সব বীমার ক্ষেত্রে একই রকম। মূল্যায়িত বীমাপত্রটার বেসিক আলোচনাটা কি, যে বীমাপত্রে সম্পত্তির মূল্য পূর্ব থেকে উভয় পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ করা হয়। মানে যে বীমাপত্রের বেলায় বীমাপত্রের যে বীমাকৃত মূল্য সেটা পূর্ব থেকে নির্ধারণ করা হয় এবং এটা উভয় পক্ষের সম্মতিক্রমে, বীমাকারী এবং বীমা গ্রহীতা। তার মানে মূল্যায়িত বীমাপত্র মানে হচ্ছে পূর্ব থেকে নির্ধারিত মূল্য, তাই না? এখানে যে মূল্যটি নির্দিষ্ট করে বীমাটি করা হয়। সাপোজ একটি উদাহরণ দিচ্ছি, 5 লক্ষ টাকার সম্পত্তিটি বীমা করা হয়েছে। 5 লক্ষ টাকার সম্পত্তি, যেমন 5 লক্ষ টাকার যন্ত্রপাতি, 5 লক্ষ টাকার যন্ত্রপাতিটি বীমা করা হয়েছে, বীমা করা হলো 3 লক্ষ টাকায়। এটা নির্দিষ্ট। তার মানে এখানে 5 লক্ষ টাকার সম্পত্তিটি বীমা করা হয়েছে 3 লক্ষ টাকায়। তার মানে এখানে এই বীমাপত্রের যে নির্দিষ্ট মূল্যটি সেটা মূল্য পূর্ব থেকে নির্ধারিত। এটাকে বলা হয় মূল্যায়িত বীমাপত্র। আর এই মূল্যটা অবশ্যই বীমাকারী এবং বীমা গ্রহীতা উভয় পক্ষকেই সম্মতিক্রমে এই বীমার মূল্যটা নিশ্চিত করা হয়। তার মানে যে চুক্তিতে বীমাকৃত সম্পত্তির মূল্য পূর্ব থেকে উভয় পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তার মানে যে বীমা চুক্তিতে উভয় পক্ষের সম্মতিক্রমে বীমাপত্রের যে মূল্যটা সেটা নির্ধারণ করা হয় তাকে মূল্যায়িত বীমাপত্র বলে। অমূল্যায়িত বীমাপত্রটি কি? 2 নাম্বার অমূল্যায়িত। মূল্যায়িত যেটা বিপরীত, তাই না? যে বীমাপত্রের মূল্যটা পূর্ব থেকে নির্ধারণ করা হয় না, পরবর্তীতে গিয়ে এটা নির্ধারিত হয়। যেমন যে অগ্নি বীমাপত্রে বা অগ্নিপত্রে পূর্ব থেকে বীমাকৃত সম্পত্তির মূল্যায়ন করা হয় না এবং মূল্যায়নের কাজ পরবর্তী সময়ে করার ব্যবস্থা থাকে, তাকে অমূল্যায়িত বীমাপত্র বলে। যেমন এখানে একটি সম্পত্তি 5 লক্ষ টাকার, সেটা কত টাকা বীমা করা হয়েছে এবং সম্পত্তিটার মূল্যটা পূর্ব থেকে নির্ধারণ করা হয় না, এটা পরবর্তীতে যদি ক্ষতি সংঘটিত হয় তাহলেই সেটার মূল্য নির্ধারণ করা হয়। এটাকে বলা হয় অমূল্যায়িত বীমাপত্র। তারপরেরটা হচ্ছে নির্দিষ্ট। একটা বিষয় বলে নেই, নির্দিষ্ট আর মূল্যায়িত বীমাপত্রটা কাছাকাছি একরকম, মানে প্রায় সিমিলার। হ্যাঁ, তো দেখো নির্দিষ্টটা কি বলেছে, যে অগ্নি বীমাপত্রে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বিপক্ষে
একটা নির্দিষ্ট পরিমাণ মূল্যের কথা উল্লেখ থাকে এবং ক্ষতি হলে বীমা কোম্পানি উল্লেখিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করে বাধ্য থাকে। তার মানে যে নির্দিষ্ট পরিমাণ মূল্যটি নির্ধারণ করা হয়, মানে পূর্ব থেকে যে মূল্যটি নির্ধারণ করা হয় মূল্যায়িত বীমাপত্রের মতোই, যে বীমাপত্রের ক্ষেত্রে মূল্যটি পূর্ব থেকে, সম্পত্তির মূল্যটি পূর্ব থেকে নির্ধারণ করা হয় এবং যদি সম্পত্তিটির ক্ষতি হয় তাহলে যতটুকু ক্ষতি হবে ততটুকু না, পূর্ব থেকে নির্ধারিত যে মূল্যটি সেই নির্দিষ্ট মূল্যে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। উদাহরণ, 15 লক্ষ টাকা সম্পত্তি 10 লক্ষ টাকায় বীমা করা হয়। 10 লক্ষ টাকা বীমা করা হলো, ক্ষতি হলো 8 লক্ষ টাকা। এখন বীমাকৃত সম্পত্তির মূল্যটা কিন্তু নির্ধারিত ছিল কত? 10 লক্ষ টাকা, যেটা নির্দিষ্ট ছিল। নির্দিষ্ট বীমাপত্রের বেলায় সংজ্ঞাটা একটু দেখো, নির্দিষ্ট ছিল, যা পূর্ব থেকে নির্দিষ্ট। এবং নির্দিষ্ট বীমাপত্রের ধরনটা কি? যে 10 লক্ষ টাকার বীমাপত্রটি যা নির্দিষ্ট, সেটা ক্ষতি হয়েছে কত টাকা? 8 লক্ষ টাকা। এখন বীমাকারী প্রতিষ্ঠান তাকে 8 লক্ষ টাকা দিবে না, না, বীমাকারী প্রতিষ্ঠান তাকে 10 লক্ষ টাকাই দিবে। তার মানে বীমা গ্রহীতা এখানে পাবে কত টাকা? বীমা গ্রহীতা পাবে 10 লক্ষ টাকা। কেন পাবে? কারণ এটা হচ্ছে নির্দিষ্ট বীমাপত্রের ধরন, যে নির্দিষ্ট করে পূর্ব থেকে নির্ধারিত মূল্যে নির্দিষ্ট করে বলা থাকে যে এই মূল্য সংগঠিত হলে ক্ষতিপূরণটি ওই নির্দিষ্ট মূল্য অনুযায়ী দেওয়া হবে। এখন যদি 8 লক্ষ টাকার জায়গায় 10 লক্ষ টাকার বীমা পলিসিটির মধ্যে যদি এখানে 12 লক্ষ টাকার ক্ষতি হতো, তা 15 লক্ষ টাকা সম্পত্তি, 10 লক্ষ টাকার বীমা করা হয়েছে, কিন্তু 12 লক্ষ টাকার ক্ষতি হলো, তাহলে কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান তাকে 12 লক্ষ টাকা দিবে না, দিবে কত? সে 10 লক্ষ টাকাই। তার মানে নির্দিষ্ট বীমাপত্রের বেলায় যেটা পূর্বে থেকে নির্ধারিত থাকে এবং নির্দিষ্ট করে বলে দেয় যে এই পরিমাণ মূল্যটাই ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করা হবে বীমাকারী প্রতিষ্ঠান থেকে। এবার আসি গড়পড়তা। গড়পড়তা বীমাকারী প্রতিষ্ঠানের বেলায় যখন এরূপ নির্দিষ্ট বীমাপত্রের বিপরীত, এটা হচ্ছে নির্দিষ্ট বীমাপত্রের বিপরীত, যে বীমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বীমাকৃত সম্পত্তির পরিমাণ দাবি পরিশোধ না করে গড়পড়তা হারে নির্ণয় করা হয়। তার মানে এখানে যে বীমাকৃত পরিমাণ, সে পরিমাণটা গড়পড়তা হারে নির্ধারণ করা হয়। পূর্ব থেকে নির্ধারণ করা হলেও সেটার উপর ভিত্তি করে দেওয়া হয় না। এখানে যে বীমাকৃত সম্পত্তির মূল্যটা গড়পড়তা হারে নির্ধারণ করে দেওয়া হয়। এটার সূত্রটা এই যে আমরা এখন লিখব, যেটা গড়পড়তার সূত্র। দেখো, গড়পড়তা বীমাপত্রের বীমা দাবির পরিমাণ নির্ণয়ের সূত্র। বীমাপত্রের বীমা দাবির পরিমাণ নির্ণয়ের সূত্র। বীমা দাবির মানে হচ্ছে বীমা দাবি কিভাবে নির্ণয় করতে হয়? বীমাকৃত সম্পত্তির মূল্য দুর্ঘটনা কালে সম্পত্তির প্রকৃত মূল্য ইনটু ক্ষতির পরিমাণ। সূত্রটা কিন্তু তোমরা ভালো করে নোট করে ফেলবে। এটা কখন দেওয়া হবে? বীমাকৃত সম্পত্তির মূল্য আর দুর্ঘটনাকালে সম্পত্তির প্রকৃত মূল্য, বা আমরা বলতে পারি বাজার মূল্য। ওকে, তাহলে এই বীমাকৃত সম্পত্তির মূল্যটা আর তার সাথে দুর্ঘটনাকালে সম্পত্তির যে প্রকৃত মূল্য, তার মানে বীমা করা হয়েছে কত টাকা আর সম্পত্তির প্রকৃত মূল্যটা কত, এই প্রকৃত মূল্য থেকে সম্পত্তির বীমাকৃত মূল্য ভাগ দিয়ে আমরা যতটুকু ক্ষতি হবে সেই ক্ষতির পরিমাণটা গুণ করলে যে বীমা দাবি, সেটা গড়পড়তা হারে পরিমাণটা নির্ণয় করা হয়।
এখন আমি তোমাদের এখানে একটি সৃজনশীল তুলে রেখেছি, যেটা নাকি তোমাদের ম্যাথ এই চ্যাপ্টারের। তো দেখো এরকম একটি ম্যাথ তোমরা দেখতে পাবে, বোর্ডের অনেকবার এসেছে একই রকম সূত্র, বাস্ট আমরা শুধু থিওরিটাকে আর জিনিসটা পড়ে ভালো করে ম্যাথটা ক্যালকুলেট করতে হবে। ভরসা নামের একটি কোম্পানি, এটি একটি সৃজনশীল যেটি কোনো কলেজে এসেছে। দেখো, ভরসা নামের একটি কোম্পানি 70 লক্ষ টাকার যন্ত্রপাতির জন্য 50 লক্ষ টাকার অগ্নিবীমাপত্র গ্রহণ করেন। যেই যন্ত্রপাতি প্রতিষ্ঠানের আগুন লেগে তাদের অনেক যন্ত্রপাতি পুড়ে যায়। পুড়ে যাওয়া যন্ত্রপাতির বাজার মূল্য 33 লক্ষ টাকা। এখন কোম্পানি কি বলেছে, ভরসা কোম্পানি বীমা কোম্পানি হতে কত টাকা ক্ষতিপূরণ পাবে। তার মানে এখানে সম্পত্তিটা দেখো, ভরসা একটি কোম্পানি যার 70 লক্ষ টাকার যন্ত্রপাতি, কত লক্ষ টাকার, 70 লক্ষ টাকার যন্ত্রপাতিটা সে 50 লক্ষ টাকায় বীমা করে। 50 লক্ষ টাকায় কোন বীমাপত্রটি গ্রহণ করে, অগ্নি বীমাপত্র। তার মানে সে যদি অগ্নিকাণ্ডের ফলে কোনো সম্পত্তির ক্ষতি হয় তাহলে 50 লক্ষ টাকার সে বীমাপত্রটি গ্রহণ করে। এবং সেটাই হয়েছে, প্রতিষ্ঠানে আগুন লেগে তার অনেক যন্ত্রপাতি পুড়ে যায়, ওই যন্ত্রপাতিগুলোর অনেকগুলো যন্ত্রপাতি পুড়ে যায়, যার জন্য কোম্পানির বাজার মূল্য, এখন ওই পুড়ে যাওয়া যন্ত্রপাতির যে বাজার মূল্য সেটা হচ্ছে 33 লক্ষ টাকা। তার মানে সম্পত্তিটার প্রকৃত মূল্য যদি এখন বর্তমানে আমরা যাচাই করি সেটা হচ্ছে 33 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকা সম্পত্তি বাজার মূল্য হচ্ছে 33 লক্ষ, আর প্রকৃত মূল্যটাকে 33 লক্ষ বা বাজার মূল্য বলতে পারি। আর ওখান থেকে আমার সম্পত্তিটার ক্ষতি হয়েছে কত টাকার, সম্পত্তিটার আমার ওখানে ক্ষতি হয়েছে কত টাকার বলো, সম্পত্তির প্রকৃত মূল্য কত, 33 লক্ষ টাকার সম্পত্তি তার পুড়ে গিয়েছে। তার মানে তার সম্পত্তিটার প্রকৃত মূল্য হচ্ছে কত, 70 লক্ষ টাকা। এই 70 লক্ষ টাকার সম্পত্তি তার ক্ষতি হয়েছে 33 লক্ষ টাকার, আর বীমা করা হয়েছিল 50 লক্ষ টাকার। তার মানে এখানে আমার যে বীমা দাবিটা কত টাকা ক্ষতিপূরণ পাবে বীমা কোম্পানি থেকে, ভরসা কোম্পানি, তাহলে বীমা দাবির পরিমাণ নির্ণয়। বীমা দাবির পরিমাণ নির্ণয় করা হলো কোন কোম্পানি, ভরসা কোম্পানি। ভরসা কোম্পানির বীমা দাবির পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে আমরা জানি বীমা দাবির পরিমাণ, সূত্রটা কি, বীমাকৃত সম্পত্তির বীমাকৃত মূল্য, সম্পত্তির বীমাকৃত মূল্য ডিভাইডেড বাই সম্পত্তির প্রকৃত মূল্য ইনটু ক্ষতির পরিমাণ, তাই না। এখন আমার সম্পত্তির প্রকৃত মূল্যটা কত আর বীমাকৃত মূল্যটা কত, দেখো যেমনটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, ভরসা নামের একটি কোম্পানি 70 লাখ টাকার যন্ত্রপাতি, তার মানে তার প্রকৃত যন্ত্রপাতিটার মূল্য কত, 70 লক্ষ, 70 লক্ষ টাকা। তারপর যে সম্পত্তিটার বীমা করা হয়েছে 70 লক্ষ টাকা সম্পত্তি, সে 50 লক্ষ টাকায় বীমা করছে, তার মানে 50 লক্ষ টাকার বীমা করা সম্পত্তিটি। আর এই 50 লক্ষ টাকার মধ্যে তার ক্ষতি হয়েছে 33 লক্ষ টাকা, যার বর্তমানে এই যে লিখে দিয়েছে পুড়ে যাওয়া সম্পত্তির যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্য, তার মানে পুড়ে গিয়েছে কতটুকু, ওই পুড়ে যাওয়া যন্ত্রপাতি হচ্ছে 33 লক্ষ। এখন আমরা এটাকে ভাগ দিয়ে তারপর 33 দিয়ে গুণ দিলে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে 23,57,143, 23,57,143 টাকা, যেটা কিনা আমাদের এই বীমা দাবি ভরসা কোম্পানি বীমাকারী প্রতিষ্ঠান থেকে পাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের যে অগ্নিবীমার ম্যাথগুলো এই ধরনেরই হবে, একটা সূত্রই ভালো করে আয়ত্ত করো। তো আশা করি তোমরা বাসায় একটু যদি মনোযোগ সহকারে পড়তে পারো তাহলে কিন্তু
তোমরা ভালো করতে পারো। তো এইটা একটু মাথায় রাখবে। আমাদের যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু প্রথম পত্রকে আমরা ক বিভাগ দিয়েছি, দ্বিতীয় পত্রকে আমরা খ বিভাগ দিয়েছি। প্রথম পত্রের যে অধ্যায়টি আমি কিন্তু একটু বলছি, প্রথম পত্রের আমাদের দুইটি অধ্যায় রয়েছে। একটা হচ্ছে প্রথম পত্র, যেটা ক বিভাগ। এই প্রথম পত্র যে ক বিভাগ, সেখান থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন থাকবে, 3টি উত্তর দিবে। দ্যাট মিন্স তোমাদের এই 5টি প্রশ্ন 3টি উত্তর দিতে হবে। একটা অধ্যায় হচ্ছে মূলধন বাজেটিং, আর 2 নাম্বারটা হচ্ছে ঝুঁকি মুনাফার হার। তো এই দুটি অধ্যায় থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, আর 3টির উত্তর তোমাদের দিতে হবে, যেটা কিনা ক বিভাগ। আর খ বিভাগটা আমি দিয়েছি দ্বিতীয় পত্র, যেটা কিনা দ্বিতীয় পত্র খ বিভাগ। তোমাদের একটি সাজেশনও চলে গিয়েছে, তো আশা করি এটা দেখবে ভালো করে। তো খ বিভাগ থেকে তোমাদের 6টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি উত্তর দিবে। আর অধ্যায়গুলো হচ্ছে 1 নাম্বার জীবন বীমা, 2 নাম্বার নৌ বীমা, 3 নাম্বার অগ্নি বীমা। তো এই হচ্ছে আমাদের আজকের রিভিশন, প্লাস হচ্ছে তোমাদের কিছু অগ্নিবীমা চ্যাপ্টারের কথা বললাম। তো অগ্নিবীমা চ্যাপ্টারটি আশা করি তোমরা অন্যান্য যে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে, যে উপাদান, যেমনটি তোমরা জানো 2টি পক্ষ থাকে, সব বিমাপত্রের মধ্যে 2টি পক্ষ থাকবে। এটা একটা লিখিত চুক্তি হবে, এবং এটার যে প্রস্তাবগুলো নির্দিষ্ট হতে হবে। অবশ্যই বিমাকারী বিমা গ্রহীতার নির্দিষ্ট কারণবশত কোনো ক্ষতি হলে কিন্তু ক্ষতিপূরণ প্রদান করা হবে। আর এটি অবশ্যই একটি ক্ষতিপূরণের চুক্তি। আর কি বলবো, অগ্নিজনিত ক্ষতি বা অপচয়, এটা কি? অগ্নিজনিত ক্ষতিটা কি? অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষতিটা সংঘটিত হয় তাকে বলা হয় অগ্নি অপচয়। হ্যাঁ, অগ্নি অপচয়। তো অগ্নি অপচয়টা কি? তারপর হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি, এটার মধ্যে কিছু সম্পত্তির যে নৈতিক ঝুঁকিটা কি? যে মানুষ দ্বারা সৃষ্ট যে ক্ষতিটি হয় বা দুর্ঘটনাটি ঘটে তাকে বলা হয় নৈতিক ঝুঁকি। যেমন মানুষের কর্মকাণ্ড দ্বারা সৃষ্ট যে দুর্ঘটনার ফলে যে ঝুঁকিটা সৃষ্ট হয়, যেমন বৈদ্যুতিক শর্ট সার্কিট লাগতে পারে, মানুষের অসচেতনতা অবহেলার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা হচ্ছে নৈতিক ঝুঁকির মধ্যে পড়ে। তো নৈতিক ঝুঁকিটা কি এটা আমরা জানবো। বাজারের দ্বারা যদি কোনো দুর্ঘটনা ঘটে, বাজারের যদি আর্থিক ব্যবস্থার দ্বারা কোনো দুর্ঘটনা সৃষ্টি হয়, সেটা কিন্তু আর্থিক ঝুঁকির মধ্যে পড়ে। তো আমরা এই ভালো করে অধ্যায়টা আলোচনা করেছি, তোমরা একটু ভালো করে বাসায় করে পড়বে। আমরা 3টা অধ্যায় দ্বিতীয় পত্র থেকে দিয়েছি, আমি আবারও বলছি সুন্দর করে পরীক্ষা অংশগ্রহণ করো। এই পর্যন্তই, তো আজকে আমি পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।